তোলায় তোর ল্যাপটপের নেটটা বন্ধ করেছিস? না, নেটটা বন্ধ করেছিস তোলা? এতগুলো নেট চললে অনেক সময় উইক হয়ে যায়। এসে গেছে। শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। Am I audible? Am I audible? Am I audible? Sangita, am I audible? I am visible. Am I audible? Am I audible? Am I audible? হ্যাঁ বল রে, কথা বলতো অডিবল না শোনা যাচ্ছে কিনা জিজ্ঞাসা কর। শোনা যাচ্ছে? হ্যাঁ তাহলে শুরু করছি। আচ্ছা, আমি হ্যান্ডসেটের সাউন্ডটা কমাচ্ছি। আজকে কতগুলো প্রশ্ন নিয়ে এসছি এই আরজিকর অভয়াকাণ্ডের ব্যাপারে। কতগুলো প্রশ্ন নিয়ে এসছি। প্রশ্নগুলো আমি আজকে শুধু মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে কথা বলবো। আজকে কোনো শব্দের কচকচানিতে যাব না, কতগুলো মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। অনেকগুলো প্রশ্ন রেজ করেছি, আমি খুব অল্প করে টাচ করে যাব। কঙ্কনা, সঙ্গীতা, থ্যাংক ইউ। আমি জাস্ট টাচ করে যাব। এই প্রশ্নগুলোর উত্তর আপনারাই খোঁজার চেষ্টা করবেন, হয়তো আমার থেকেও ভালো উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই আমি আজকে সব প্রশ্নগুলো নিয়ে ডিটেলসে কোনো আলোচনায় যাব না। আমি বিগিনিংয়ে একটা কথা বলি। এই মামলা সম্বন্ধে আমি লাস্টে কথা বলবো, শেষ পরিণতি কি হতে চলেছে সম্ভাব্য, আর ডাক্তারদের এই আন্দোলনের পরিণতি কি হবে, আর এই কেসটার রন্ধ্রে রন্ধ্রে কিভাবে তথ্যকে লোপাট করা হয়েছে, আর কিভাবে কতগুলো রং স্টোরিকে পাবলিকের মনের মধ্যে ঢোকানো হয়েছে। সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে, যেটা সব থেকে রং স্টোরিটা পাবলিক এখন একটা জায়গায় মনের সুখে আছে যে সব ক্রিমিনালদের ধরা হয়তো যাবে না, অন্তত একজনকে ধরা গেছে, অন্তত একজন ধরা। সে হচ্ছে ওই সঞ্জয় রায় বলে এক এক সিভিক ভলেন্টিয়ার, অন্তত তাকে ধরা গেছে। এই গল্পটা ছড়িয়ে আমরাও সেটা খেয়েছি, আমরাও খুব মনের সুখে আছি অন্তত একজনকে ধরা গেছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ধরে ধরে দিয়েছে। এটা যেন একটা বিশাল অ্যাচিভমেন্ট। এর পেছনে যে কত বড় চক্রান্ত আছে, কত বড় এজেন্ডা আছে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে আমি পরের প্রশ্নগুলোতে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই সিভিক ভলেন্টিয়ার এই ক্রাইমের সেন্ট্রাল ক্যারেক্টার? আরেকটা প্রশ্ন, এত শীঘ্রই এই সিভিক ভলেন্টিয়ারের বডি সেলসের সঙ্গে এই ডক্টর অভয়ার ভ্যাজিনাল ফ্লুইডের ম্যাচিং, সেল ম্যাচিং পেয়ে গেল? সেটা নাকি করে দিল ক্যালকাটা সিএফএসএল, যেটাকে সন্দেহ করছে সিবিআই। সন্দেহ কেন করছে? কারণ
এই যে স্যাম্পেলটা যিনি নিয়েছেন তার কোনো নাম রেকর্ডেড নেই। যে স্যাম্পেলটা নিয়েছেন তার কোনো নাম রেকর্ডে নেই। এবার স্যাম্পেল যে কত বড় চক্রান্ত, স্যাম্পেল নেওয়ার কতগুলো একদম মেডিকো লিগেল কতগুলো শর্ত আছে। আমি একদম মেডিকো লিগেল শর্তগুলো, এগুলো কোথায় গেল, সরি চট করে এটা কোথায় সরে গেল পেজটা, হ্যাঁ এই মেডিকো লিগেল এই স্যাম্পেল ড্র করার, স্যাম্পেল নেওয়ার কতগুলো শর্ত আছে। শর্ত কি? যিনি স্যাম্পেল নেবেন হি মাস্ট বি এ নোন পারসন, তার সই থাকবে, এবং স্যাম্পেল যে ট্রান্সফার হবে এই যে চেন অফ ক্যারিয়ার্স, স্যাম্পেল না হলো ল্যাবরেটরিতে পৌঁছলো, এই চেন অফ ক্যারিয়ার্স কন্ট্যাক্ট চেন মাস্ট বি নোন, এবং যিনি টেস্ট করবেন তারও নাম থাকবে, মাস্ট বি এ নোন পারসন। তার কারণ যে স্যাম্পেল ড্র করছেন তিনি স্যাম্পেল মিক্স করতে পারেন, ফাজিং করতে পারেন, স্যাম্পেল এক্সচেঞ্জ করে দিতে পারেন, বা যিনি ক্যারি করছেন তিনি একটা স্যাম্পেলকে সরিয়ে আর একটা স্যাম্পেল ঢোকাতে পারেন, এবং যিনি রিসিভ করছেন তিনি সেখানেও প্ল্যানফুলি রং রিসিভিং করতে পারেন, যিনি টেস্ট করছেন তিনিও ল্যাবে ফাজিং করতে পারেন। তাহলে অল দিজ, এই যে চেঞ্জ, কে কে কি করছে তার রেকর্ড থাকবে। দেখা যাচ্ছে এই কেসে সিবিআই দেখছে যিনি স্যাম্পেল নিয়েছিলেন তার নাম নেই, অর্থাৎ খুব চক্রান্ত করে এই সিভিক ভলেন্টিয়ারকে এই ক্রাইম জোনে একমাত্র ক্রিমিনাল সাজানোর জন্য আপাতত এইভাবে একটা ফাজিং করে সিএফএসএল থেকে একটা ম্যাচিংয়ের একটা রিপোর্ট আনিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন, এবং এটাকেই তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। সিবিআই সন্দেহ করেছে যথার্থ, কারণ যে স্যাম্পেল ড্র করেছে তার নাম পাওয়া যাচ্ছে না। এবার এটাই হবে খেলা। আপাতত এই সিভিক ভলেন্টিয়ারকে দেখিয়ে পাবলিককে ঘুম পাড়িয়ে কয়েক বছর কেটে যাবে, জনগণ এই কেসটা ভুলে যাবে। ফাইনালি যখন কয়েক বছর পরে স্টেপ বাই স্টেপ লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যখন ফাইনাল যাবে, মেটেরিয়াল পয়েন্টে এই কেসটা বাতিল হয়ে যাবে। তার কারণ ওইখানে টেকনিক্যাল পয়েন্টে বলা হবে যে স্যাম্পেল ড্র করেছিল তার তো নাম নেই, অর্থাৎ এইখানে একটা আইনের ফাঁক রেখে দেওয়া হয়েছে, বাঁচিয়ে দেওয়া হবে একে। কারণ এটা সরকার জানে ও তো ক্রিমিনাল নয়, ওকে সাজিয়ে দেওয়া হয়েছে বেড়ে নিয়ে, আসল খুনিদেরকে পেছনে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর একটা ভয়ঙ্কর জিনিস বলে রাখি, এটা হচ্ছে এই এখনো পর্যন্ত আমরা জানি না এই সিভিক পুলিশের মেডিকেল রিপোর্ট করা আছে কিনা। কারণ নিয়ম, যাকে তুমি অ্যারেস্ট করছো সঙ্গে সঙ্গে মেডিকেল রিপোর্ট করতে, কারণ তুমি তার কাছে রেপ অ্যান্ড মার্ডারের চার্জ নিয়ে এসছো, তাহলে তার নখের ভেতরে সেলস, কারণ ডেফিনেটলি সে যাকে রেপ করেছে তাকে চামড়েছে, কামড়েছে, এই সবগুলো, তাহলে তার বডি, নখের গোড়ায় তার বডিতে কোথাও সেলস থাকবে, তার যৌনাঙ্গে কোথাও ভ্যাজিনাল ফ্লুইডের মেটেরিয়ালস থাকবে। এই মেডিকেল রিপোর্টটা করা আছে কিনা এখনো পর্যন্ত আমি জানি না, এই মেডিকেল রিপোর্টটা আছে কিনা। এটাও কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে এই পয়েন্টেই এই সিভিক পুলিশ কিন্তু বেঁচে যাবে, কারণ এই ল্যাকুনাগুলো প্ল্যান করে পশ্চিমবঙ্গের প্রশাসন রেখে দিয়েছে
একে বাঁচিয়ে দেবে। আর এর মধ্যে কয়েক বছরে ভারতবর্ষের জনগণ সমস্ত কেসটা ভুলে যাবে। এই একটা সাবধান কথা বলে দিলাম। আরেকটা জিনিস বলে রাখি, আমি এটা কেন বলছি কনফিডেন্টলি, এই নেতাজি মামলা লড়তে গিয়ে দেখছি এই ফরেন্সিকের ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। কারণ আপ টু 1945 থেকে 99 পর্যন্ত আমরা সবসময় দেখছি রেকর্ডসে যে রেনকোজি টেম্পেলে একটা ভান্ডে ছাই আছে, একটা দাঁত আছে, দাঁতটা গোল্ড ফিল্ড, এই তো, এর বেশি কিছু নয়। হঠাৎ দেখছি 2001-এ যখন দেখতে যাচ্ছি তখন দেখছি এখানে কতগুলো হাড় আছে, বড় বড় হাড় আছে, আলোচনা করেছি। ছাইও নেই আর সেই গোল্ড ফিল্ড টুথটাও নেই। খেলা তো দেখো কি করেছিল এই জায়গাটা, কি জায়গাটা ধরলাম আমি, যে এইখানে এই যে স্যাম্পেলটা কে রিসিভ করেছে, কিভাবে আছে, এই লগবুক কোথায়, এই আইনের কথাগুলো, প্রশ্নগুলো তুললাম। প্লাস প্রশ্ন তুললাম যে ক্রিমেশনের পরে এরকম কখনো বড় বড় হাড় কি থাকতে পারে। প্লাস এর আগের যে ফাইলসের যে বক্তব্য, সেখানে কোথাও কি এরকম মেটেরিয়ালের ন্যারেটিভ আছে। এই বিভিন্ন প্রশ্নে এই যে ছাইটা একটা ফাজড মেটেরিয়াল, পরবর্তীকালে ম্যানিপুলেটেড একটা, এখানে রেখে দেওয়া একটা মেটেরিয়াল, একটা ধান্দাবাজির জন্যে, একটা ক্রাইম করার জন্যে, এইটা আমি জাস্টিস মুখার্জিকে বোঝাতে পেরেছিলাম। কারণ আমি বলেছিলাম যে এটাই করবে ওরা। ওরা করেছে কি, এই বোস বংশের কোনো না কোনো ব্যক্তির হাফ বার্ন বডির হাড়গুলোকে এখানে ঢুকিয়েছে, ঢুকিয়ে বোস বাড়ির কোনো একটা লোকের সঙ্গে তার ডিএনএ ম্যাচিং করিয়ে বলবে যে ডিএনএ ম্যাচ করে গেছে, লাফাতে শুরু করবে, এটাই তাহলে বোসের নেতাজির হাড় করে। এই তো চক্রান্ত, এই খেলাটাই এখানে করছে। এবার আমি আসছি, আমি আশা করি আমি বোঝাতে পারলাম জিনিসটা। এবার আমি আসছি কতগুলো এ পয়েন্টে, আমি কতগুলো অন্য কতগুলো লিগ্যাল পয়েন্টসে আসছি। এবার দেখো কোথায়, হ্যাঁ, এবার 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 হচ্ছে আমি যে প্রশ্নগুলো পরপর আমি আসছি, যে ডেড বডিটা ওরা বলছে আমরা সকাল 9টার সময় আমরা আমাদের খবরে এসছে। এবার প্রশ্ন হচ্ছে, আর এই সেমিনার হলটাই হচ্ছে অকুস্থল, প্লেস অব অকারেন্স, পিও। তাহলে এই 10টার সময় 9টার সময়ই এই প্লেসটাকে ব্যারিকেড করা হলো না কেন? হলো। আর এই জায়গাতেই আমরা দেখছি অনেকগুলো ভিডিও আসছে পরপর, যে সকালে এই 9টার আগেই দেখতে পাচ্ছি আমরা এইখানে প্রচুর লোক এসে গেছে। অন্যান্য মেডিকেল কলেজের, ন্যাশনাল মেডিকেল কলেজ, বারোয়ান মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডাক্তাররা এখানে পৌঁছে গেছে, যারা সব সন্দীপ ঘোষ প্রিন্সিপালের ঘনিষ্ঠ। তারা এত সকালে পৌঁছলো কি করে, এবং কোন অধিকারে পৌঁছলো, এবং কিভাবে এন্ট্রি নিল এখানে? এই এন্ট্রি নেওয়ার জন্য এখানে হলো কি, এখানে প্রমাণগুলো লোপাট হলো, যে হাতের ছাপ টাপগুলো সব মিক্সড আপ হয়ে গেল। অর্থাৎ খুব ভোর থেকেই এই প্রমাণ লোপাটগুলো শুরু হয়ে গেছিল। এবং আমরা দেখছি যেটা ওরা বলছে যে প্রিন্সিপাল ওই পরবর্তীতে 9টার দিকে ক্যাম্পাসে এসছে, তো দেখা যাচ্ছে প্রিন্সিপাল বাড়িতেই খুব ভোরে খবরটা পেয়ে গেছে। কারণ সিবিআই প্রিন্সিপালের কল লিস্ট এবং প্রিন্সিপালের গাড়ির ড্রাইভারের কল লিস্ট দেখে নিয়েছে যে খুব ভোর থেকে এই প্রিন্সিপাল ব্যাপারটা জেনে গেছে, এবং তারপরে সে কয়েকজন শক্তিশালী লোকের সঙ্গে ফোনে কথা বলেছে। কিন্তু ফোনের ব্যাপারটা যদি রেকর্ডেড হয়ে যায়, সেই ভয়ে সে ফিজিক্যালি মুভ করেছে টু টক ফিজিক্যালি ফেস টু ফেস টু দোজ মাইটি পারসনস। এগুলো সিবিআই দেখেছে। এবং একটা জিনিস সিবিআই সন্দেহ করেছে, যে সেমিনার হলটাই যদি অকুস্থল হয়, প্লেস অব অকারেন্স হয়, তো এটা ওয়ার্ড সংলগ্ন, মাঝে গ্যাপ আছে একটু, কিন্তু রাতের বেলা যদি এরকম ধস্তাধস্তি হয়,
রেপ মার্ডার হয়, কেন কেউ কিছু জানতে পারলো না? 9টা পর্যন্ত একজন অন ডিউটি মেডিকেল অফিসার লেডি, তাকে পাওয়া যাচ্ছে না, এই খোঁজটা কেন করলো না? এখানে সিবিআইয়ের সন্দেহ হয়েছে। তাই সিবিআইয়ের স্ট্রং সন্দেহ এইখান থেকে, আরেকটা ক্ষেত্র থেকে, যে ফরেন্সিক অফিস যা কিছু ডিফেক্টিভ রং পোস্টমর্টেম রিপোর্ট হোক না কেন, সেখান থেকেও কিছু ক্লু বেরিয়ে আসছে। অল সিনিয়র যারা ফরেন্সিক যারা এক্সপার্ট তারা বলছে যে এই খুন এবং রেপ অ্যান্ড মার্ডারটা করতে মিনিমাম 4 জনের দরকার। তাই যদি হয় এই রাতের বেলা 4 জন, মিনিমাম 4 জন, 4-এর বেশি এখানে প্রবেশ করলো, দারোয়ান, ওয়ার্ড বয়েজ, সিস্টার্স, পেশেন্ট পার্টি কেউ দেখতে পেল না। সেখান থেকে ওদের সন্দেহ যে আসল কিলিং অ্যান্ড রেপিংটা হয়েছে অন্য কোথাও, খুব আইসোলেটেড জায়গা, সেখান থেকে ডেড বডিটা এখানে খুব সন্তর্পণে রেখে সাজানো হয়েছে। এবার আমি আরেকটা প্রশ্নের পরপর আসছি। এবার দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন আমার পুলিশকে 1 সপ্তাহ সময় দেওয়া হোক, তারা যদি তথ্য প্রমাণ না খুঁজে পায়, এই কেসের যদি সুরাহা না করতে পায়, আমরা সিবিআইকে দিয়ে দেব 7 দিন। তাহলে 7 দিন সময়, এই 7 দিন সময় সে কেন চাইছে? খুব সদুদ্দেশ্যে কি? সে কি করেছে পরপর? প্রথম 4 দিন যতক্ষণ তার হাতে কন্ট্রোল ছিল কেসটার, ততক্ষণ প্রতি মুহূর্তে সে তথ্য প্রমাণ লোপাট করেছে, যে তথ্যগুলো একদম ডেড বডি সংক্রান্ত ডাইরেক্ট এবং ইনডিরেক্ট সার্কামস্ট্যান্সিয়াল সমস্ত তথ্য প্রমাণগুলো পরপর লোপাট করে গেছে। 14 তারিখ রাত্রে সে এমার্জেন্সি 3 তলা পর্যন্ত কয়েকশো লোককে ঢুকিয়ে র্যানস্যাক করেছে। যারা র্যানস্যাক করতে এসেছিল তাদের ধারণা ছিল 3rd ফ্লোর মানে 3 তলা ভাঙচুর, এবং তাদেরকে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। যখন ওরা যে 3rd ফ্লোরে 4 তলা ওরা জানতো না, এবং তার এতগুলো লোককে ঢোকানো, মাত্র আরজি করে মাত্র 2টো গেট, সেখানে পুলিশ থাকে, গেটে দারোয়ান থাকে, ঢুকলো কি করে? প্রশাসনের একদম পুলিশের প্রচ্ছন্ন মদত ছাড়া। যখন এটা পারল না, তারপরেও সিবিআইয়ের নির্দেশ হয়ে গেছে কেস হ্যান্ডওভারের জন্য সিবিআইয়ের কাছে, তারপরেও প্রিন্সিপাল ওভার অ্যাক্টিভ হয়ে সেমিনার রুমের 4 ধারে ভাঙচুর শুরু করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। কারণ একটা হাসপাতালের কোনো একটা জায়গা ভাঙচুর করতে, রিপেয়ার করতে গেলে হেড অফ দি ডিপার্টমেন্টকে অ্যাপিল করতে হয়, সেটা যায় প্রিন্সিপালের কাছে এবং সিভিল ইঞ্জিনিয়ারের কাছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে অ্যাপ্রুভেল হয়, আলটিমেটলি যায় একদম স্বাস্থ্য ভবনের হেডকোয়ার্টারে, সেখান থেকে ফিনান্স অ্যাপ্রুভড হয়। এত কিছুর পরে ভাঙাভাঙি রিপেয়ারের কনসেন্টটা আসে। রাতারাতি এত বড় অর্ডারটা হলো কি করে ভাঙচুরের? এইবার আসছি আমি, মুখ্যমন্ত্রী 1 সপ্তাহ তাহলে কি জন্য চেয়েছিলেন? আরও 1 সপ্তাহ সময় ছিলেন সার্কামস্টেন্স এভিডেন্সগুলো যতটুকু পড়ে আছে সেটাকেও নষ্ট করার জন্য, এটাই ছিল প্ল্যান। এইবার দেখো, আমি আগেই বলেছি যে স্যাম্পল কালেকশন হয়েছিল, সেখানে স্যাম্পল কালেক্টরের নাম নেই। আচ্ছা, এবার সঞ্জয়ের যে মেডিকেল রিপোর্ট করা হয়েছে কিনা এখনো আমরা অন্ধকারে। এই দুটো জায়গা দিয়ে ওরা আলটিমেটলি কয়েক বছর পরে একদম টেকনিক্যাল পয়েন্টে হায়ার কোর্টে, লোয়ার কোর্টে হয়তো ওর ফাঁসির অধিকার অর্ডার হয়ে যাবে, কিন্তু হায়ার কোর্টে গিয়ে এই ল্যাকুনা দিয়ে, এই আইনের ফাঁক দিয়ে ওরা একে বাঁচিয়ে দেবে, কারণ ও তো ওদেরই লোক। এবার দেখো সিসিটিভি ফুটেজ, এবার দেখো ভিডিওগ্রাফি। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে ভিডিওগ্রাফি হয়েছিল কে করেছিল? যে ভিডিওগ্রাফি করে তার তো একটা নাম থাকবে, কে করেছিল, এবং সেই ভিডিওগ্রাফি চেনটা কোথায়, চেন অফ ভিডিওগ্রাফি, এবং ওয়ারের যে সিসিটিভি তার চেন কোথায়? দেখা যাচ্ছে মাত্র 27 মিনিটসের ভিডিওগ্রাফি ইন পার্টস সাবমিট করা হয়েছে সিবিআইকে। আরও যে এত ঘন্টার চেন অফ ভিডিওগ্রাফি সেটা কোথায় গেল? নেই। পোস্টমর্টমের ভিডিওগ্রাফি এবং সিসিটিভির ভিডিওগ্রাফি অফ দি এরিয়া, সেগুলো কোথায় গেল?
অর্থাৎ ট্যাম্পারিং হলো, সিলেক্টিভ ট্যাম্পারিং হয়েছে। কারণ ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর সিনে সন্দীপ ঘোষের কাছের লোক এইখানে বসে আছে এই ডাটাগুলোকে ডিস্টর্ট করার জন্য, ট্যাম্পারিং করার জন্য। আচ্ছা, এইবার দেখো, এবার প্রথম ধান্দা ছিল কি, সকালে 9টার পরে 10, 10:30 থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, যিনি নন মেডিকেল পার্সন, তিনি বাড়িতে খবর দেওয়া শুরু করেছেন। প্রথম ফোন গেল বাপ মার কাছে, আপনাদের মেয়ে অসুস্থ। তোমরা যদি ডেড বডি ধরে নিচ্ছে তোমাদের কথা মাত্র 9টার সময়, তাহলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগলো কেন বাড়ির লোককে খবর দিতে? প্রথম খবর। দ্বিতীয় খবর, কিছুক্ষণ পরে তোমরা ফোন করছো সি ইজ সিরিয়াসলি ইল, তারই কিছুক্ষণ পরে তোমরা ফোন করছো সি হ্যাজ কমিটেড সুইসাইড পসিবলি। এই সুইসাইড করেছে তুমি জানলে কি করে? নিশ্চয়ই কোনো ডাক্তার বলেছে, ডাক্তার নিশ্চয়ই ডেড বডি দেখে বলেছে। এই ডেড বডি দেখে কেউ সুইসাইড করেছে বলবে? পোস্টমর্টমের যতটুকু ডিফেক্টিভ যা রিপোর্ট, সেটা দেখেও কেউ বলবে এই সিনটা দেখে? তাহলে সুইসাইডের গল্প দিয়ে তুমি প্রথম ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছো। কারণ এর আগে আরজিকর ক্যাম্পাসে গোটা পশ্চিম বাংলায় যত পলিটিক্যাল খুন হয়েছে সবগুলোকেই সুইসাইড বলে গেছে পুলিশ তার মেকানিজম দিয়ে, এবং আরজিকর ক্যাম্পাসেও যে কটা মার্ডার হয়েছে সবগুলোকেই সুইসাইড চালিয়েছো, এবং সেখানে তুমি সাফল্য লাভ করেছো। এটাকেও তুমি সুইসাইড চালাবার চেষ্টা করেছো, কিন্তু অলরেডি ক্যাম্পাসের লোকজন অত্যন্ত সেন্সিটাইজড, এবং বাই দিস টাইম বাইরে থেকে কিছু পলিটিক্যাল গ্রুপস লোকজন এসে গেছে। তারা ডেড বডিটাকে পাচার করতে দেয়নি। প্রশাসন চেয়েছিল এই ডেড বডিকে পাচার করে পুড়িয়ে দেবে, তারা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। তখন ডেড বডিকে ওরা ক্যাম্পাস থেকে বের করে যেতে পারেনি। এবার আসছি তারপরে, আগেই বলেছি কর্ডনিং হয়নি প্রপারলি। আচ্ছা, এবার দেখো তারপরে, এবার দেখো প্রশ্ন হচ্ছে কখন জিডি হয়েছিল। এই জিডি কখন হয়েছিল এ নিয়ে অনেক প্রশ্ন, একটা জেনারেল ডায়েরি, অনেক প্রশ্ন। ঘটনা ঘটার তোমাদের নোটিশে আসার আগে এতক্ষণ পরে তোমরা জিডি করেছো কেন? 11:30 পরে জিডি হয়েছে। তারপরেও তোমরা এফআইআর করনি, এবং কর্তৃপক্ষ বলছে আমরা একটা ইউডি কেস করেছিলাম, আনন্যাচারাল ডেথের একটা। তোমরা আনন্যাচারাল ডেথ এটাকে বলতে গেলে কেন? এই কেস দেখে কোথাও কি এটা আনন্যাচারাল ডেথ মনে হচ্ছে? এ তো ক্লিয়ারলি একটা মার্ডার অ্যান্ড রেপ। এবং তারপরেও তোমরা পোস্টমর্টমে যখন গেছো চাপের মধ্যে, সেটাও তোমরা পোস্টমর্টমগুলো করছো সন্ধ্যের পরে। কারণ ভারতবর্ষে ইভিনিংয়ের পরে 4 PM এর পরে পোস্টমর্টম করাটা বেআইনি, এবং 4টার পরে পোস্টমর্টম করতে গেলে খুব হাই অফিসার, ডিসি অর অ্যাবভ দ্যাট অর পুলিশ কমিশনার, একদম এই লেভেলের লোকেদের একটা অর্ডার লাগে। সে অর্ডার কোথাও ছিল, সেই অর্ডার কোথাও আছে? নেই। এখনো পর্যন্ত ওরা কোথাও কোর্টে সাবমিট করতে পারে। তোমরা বেআইনিভাবে গায়ের জোরে তোমরা পোস্টমর্টম করেছো। যে 3 জন জুনিয়র অফিসারকে দিয়ে পোস্টমর্টম করিয়েছিল, তাদের থেকে প্রচুর সিনিয়র লোক ছিল, তাদেরকে দিয়ে পোস্টমর্টম করাওনি। কারণ তারা সন্দীপ ঘোষের তাবেদার নয়। তাবেদার 3 জনকে দিয়ে পোস্টমর্টম করেছিল, এবং তারও মধ্যে একজন আপত্তি করেছিল। সে আপত্তি না শুনে জোর করে তুমি পোস্টমর্টম করেছো, এবং সেই পোস্টমর্টমে অনেক হোলস তুমি রেখে গেছো প্ল্যানফুলি। মনে রাখতে হবে একটা জিনিস বলে রাখি, এই যে প্রতিটা স্টেপ বাই স্টেপ এই যে নথিকে বিকৃত করা হচ্ছে, নথিকে ডিস্ট্রয় করা হচ্ছে, এভিডেন্স লোপাট করা হচ্ছে, এতে জড়িয়ে আছে খুব বড় বড় মাথারা। পুলিশ কমিশনার, মনে রাখবেন পুলিশ কমিশনার নিজে হচ্ছে আইপিএস, সিনিয়র এই মুহূর্তে আইপিএস, হচ্ছে কানপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মাথাটা ডাল নয়। যখন কোনো ইন্টেলিজেন্ট লোক ক্রাইমসে অভ্যস্ত হয়, সে ক্রাইমসগুলো খুব হাই লেভেলেই করে, মনে রাখতে হবে। আর সঙ্গে তার ছিল ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রাল, সবাই আইপিএস, যথেষ্ট শার্প মাথা। আর সন্দীপ ঘোষ মোটামুটি স্কুল লাইফের যা রেকর্ড, ইজ নট এ স্টুপিড বয়, ইন্টেলিজেন্ট। এই সমস্ত ইন্টেলিজেন্ট লোকেরা যখন একটা ক্রাইম করছে,
এবং প্রমাণ লোপাট কি করে করতে হয় জানে, সঙ্গে একদম তার সব চাই লোকেরা ভরে পৌঁছে গেছে। ইভেন ডাটা এন্ট্রি অপারেটর ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যাপয়েন্টেড এইখানে ক্যাম্পাসে এসে গেছে টু ডিস্টর্ট দ্য ডাটাজ। মানে যখন বুদ্ধিমান লোকেরা যখন তার সমস্ত নলেজকে এবং ইন্টেলিজেন্সকে ক্রাইমসে ডাইভার্ট করে, সেই ক্রাইমটা হয় খুব আপার লেভেলের। এবং যখন তারা আবার খুব সাকসেসফুলি সমস্ত ডাটাগুলোকে ডিস্ট্রয় করে, সেইখান থেকে সত্য বের করে আনা খুব কঠিন। এবং তারও পরে এই তো গেল তোমরা সন্ধ্যের পরে তোমরা তোমরা পোস্টমর্টম করেছো। তারপরে তোমরা যখন দেখছো চারধারে হইচই পড়ে যাচ্ছে, তোমরা বুঝতে পেরেছো যে কোনো সময় এটা সিবিআই নিতে পারে, একটা সেকেন্ড পোস্টমর্টমের অর্ডার আসতে পারে, বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে পোস্টমর্টম অর্ডার আসতে পারে। এটা আমি মনে করে দিচ্ছি, আমাদের ডক্টর চন্দন সেন, আমাদের দাদা সার্জেন, নদিয়া ডিস্ট্রিক্টে যখন খুন হয়েছিল, তখন ইনিশিয়াল পোস্টমর্টম ওরা ক্যাম্পাসে করিয়ে দিল। সিপিএম, তখন সিপিএমের ডমিনেন্স ছিল, সিপিএমের তাবেদার সব পোস্টমর্টম অফিসাররা ইনিশিয়ালি পোস্টমর্টম করে ওরা বলে দিয়েছিল যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, পুকুরে পড়ে গিয়ে মারা গেছে। এবং পরবর্তীকালে এনআরএসের আমাদের দাদারা যখন যে চাপ সৃষ্টি করে বডিকে মেডিকেল কলেজে নিয়ে এসে প্রফেসর একে গুপ্তকে সেকেন্ড টাইম পোস্টমর্টম করালো এবং উইথ আন্ডার ক্যামেরা, তখন কিন্তু প্রমাণিত হলো তাকে মাথায় প্লাস্টিকের ঠোঙা ঢুকিয়ে জলে ফেলে সাফোকেট করিয়ে মারা হয়েছিল। দ্যাট দ্য ট্রুথ কেম আউট ইন দ্য সেকেন্ড পোস্টমর্টম। এই সেকেন্ড পোস্টমর্টম ভেরিউম তোমরা সেকেন্ড পোস্টমর্টমের সমস্ত অপশানগুলোকে এবং বাবা মা চেয়েছিল সেকেন্ড পোস্টমর্টম। বাবা যখন টালা পুলিশ স্টেশনে গিয়েছে, সেখানে তার চারধারে তোমরা 300 পুলিশ কর্মীকে দাঁড় করিয়ে ফিজিক্যালি থ্রেট করেছো, মেন্টালি থ্রেট করেছো। এরকম একটা অবস্থায় একমাত্র ডাক্তার মেয়ে মরে গেছে ট্র্যাজিক অবস্থায়, সে মেন্টালি ডিরেঞ্জড, সাইকোলজিক্যালি একদম ব্রোকেন, প্যারালাইজড হয়ে গেছে। তার পক্ষে তখন সেন্সিবল কোনো ইন্টেলিজেন্ট কাজ করা সম্ভব নয়। বাড়িতে গেছে, সেখানেও 400 পুলিশ দিয়ে ঘিরে রেখেছো, একটা মেন্টাল চাপ সৃষ্টি করেছো। এই চাপ সৃষ্টি করে বডিকে স্মাগল আউট করে একদম অসংখ্য পুলিশের কনভয় নিয়ে তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে তোমরা শ্মশানঘাটে দাহ করেছো। এবং সেই দাহ করার টাকাও বাড়ির লোক বা আত্মীয় দেয়নি, তোমাদের পলিটিক্যাল নেতারা সেই পেমেন্ট করেছে। অনেকগুলো ডেড বডিকে টোপকে সেখানে ক্রিমেট করা হয়েছে, এবং এই ক্রিমেশনের যে সার্টিফিকেট শ্মশানঘাটে সেটাও তুলেছে বাড়ির লোক নয়, পলিটিক্যাল নেতারা, তৃণমূলের নেতারা। এত তাড়াহুড়ো করে সমস্ত রিপোর্টগুলোকে সমস্ত এভিডেন্স নষ্ট করার কি কারণ ছিল? আরও কিছু প্রশ্ন আসছে। এবার পোস্টমর্টমের প্রশ্নে আসছি, যে বেসিক জায়গা যেটা লাস্ট সুপ্রিম কোর্টে যেটা চালান, হোয়াট ইজ চালান। যখন মনে রাখতে হবে এই পোস্টমর্টম হওয়ার আগে দুটো প্রিকন্ডিশন। একটা হচ্ছে এবার তার আগে আইডেন্টিফিকেশন, ইফ পসিবল। যেখানে বাপ মা এসে গেছে, যে কোনো একটা ডেড বডি লিগেলি, হু ইজ দ্য ইন পজিশন নাম্বার 1 পার্সন যার রাইট আছে টু আইডেন্টিফাই দ্য বডি, ইট ইজ বাপ মা। সেই বাপ মাকে তুমি 3 ঘন্টা ডেড বডি দেখতে দাওনি, বাইরে বসিয়ে রেখেছিলে। অর্থাৎ এই 3 ঘন্টাও তুমি এভিডেন্সগুলো লোপাট করে গেছো। এবং যে জন্যে 3 বা 3 রকম কভারিং বেডশিটের কভারিং পেপার, একবার গ্রিন, একবার নীল, সবুজ, এরকম বিভিন্ন কালারের বিভিন্ন রকমের বেড কভারিং সিট দেখা গেছে। বাপ মাকে তুমি 3 ঘন্টা ডেড বডি দেখতে দাওনি। কি অসহায় অবস্থা! বাপ মা এসে গেছে, ডেড বডি, নিজের মেয়ে ডেড বডি দেখতে পাচ্ছে না। তার উপরে তুমি যখন পোস্টমর্টম দেখে এগোতে বাধ্য হচ্ছ, তার আগের কি প্রয়োজন ছিল? একটা এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর তুমি করনি। তুমি এফআইআর যখন
সুপ্রিম কোর্ট দেখতে চাইছে তুমি এফআইআর দিতে পারছো না, যেটা দেখাচ্ছ সেটা হচ্ছে শ্মশান ঘাটে ক্রিমেট করার 3 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে এফআইআর দেখাচ্ছ, যখন তুমি সমস্ত প্রমাণ লোপাট করেছো। অত্যন্ত বেআইনি কাজ। তারপরে এখন যে প্রশ্নটা উঠে আসছে, চালানটা কোথায়? কারণ এই চালানটা কে লিখবে? চালানটা লিখবে যে ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখেছে। ইউজুয়ালি অন্য বাইরের লোক লিখতে পারবে না। যে লোকটা ডেড বডি ডেথ সার্টিফিকেট দিয়েছে সেই পোস্টমর্টমের জন্যে চালান লিখবে। এই চালানে থাকবে কি কি? ডেড বডির নাম টাম থাকবে যদি জানা যায় নাম, এবং তার সঙ্গে কি কি মেটেরিয়ালস পাওয়া গেছে ডেড বডির চারধারে, এই লিস্টটা, এই হচ্ছে চালান। এটা ডাক্তার সই করবে, তারপরে এটা মর্গে যাবে। এই চালানের সন্ধান পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টে 3rd দিনের হিয়ারিংয়ে 34 জন অ্যাডভোকেটকে, জুনিয়রকে নিয়ে সিব্বাল যখন দাঁড়িয়েছে, সেই নির্লজ্জের মতো বলছে চালান আমাদের কাছে নেই, খুঁজে পাচ্ছি না। 34 জন অ্যাডভোকেট দাঁড়িয়ে, ঐতিহাসিক টিম, 34 জনের টিম খুঁজে পাচ্ছে না চালানটা কোথায় আছে। তারা কি বলছে? এই চালান নাকি তারা সাবমিট করেছিল হাইকোর্টে। তো হাইকোর্ট থেকে তো পুরো ফাইল এসে গেছে এখানে, কোথায় সেই চালান? নির্লজ্জ। তখন এসজিআই বললেন যে অন্তত পরের হিয়ারিং উইথ এফিডেভিট চালানটা সাবমিট করুন। তার কারণটা হচ্ছে, এক, চালান নেই, অথবা চালানটা এমন একটা ডিফেক্টিভ চালান, কাকে দিয়ে কি লিখেছে। যেমন এই যে কনসেন্ট অফ দি পোস্টমর্টেম আফটার দি ইভিনিং, এটা কে দিয়েছে, কে অর্ডার করেছে, তার রেকর্ডস পাওয়া যাচ্ছে না। এখন সবাই পালিয়ে বেড়াচ্ছে। আর টালা থানার ওসি কোথায় লুকিয়ে কোথায় ভর্তি আছে। 7খানা হসপিটালে, কোনো গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হওয়ার সাহস পায়নি, কারণ জনগণ সেখানে ছেলেরা আছে, জুনিয়র ডক্টরসরা আছে। প্রাইভেট 4টা বড় বড় নার্সিংহোমে 7 জায়গায় ঘুরেছে, তারাও কেউ ভর্তি করতে চায়নি। কোথাও একটা লুকিয়ে বসে আছে, কারণ সিবিআই ওকে ধরবে। সে কি করে অর্ডার করে ইভিনিংয়ের পরে পোস্টমর্টেমের? আর ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল তারা বলছে আমরা কিছু জানি না। আর আরজি কোড বিলংস টু দ্য ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল তো কথা বলছে কেন? কেন? কাকে চাপা, কোন কোন কথাগুলোকে চেপে দেওয়ার জন্য? এবার এই যে প্রথম ছিল সুইসাইডের গল্প, যখন সুইসাইডের গল্পটা ফেল করলো, সেকেন্ড প্ল্যানটা নিয়ে এলো। সেকেন্ড প্ল্যানটা কি? এই গল্প যে ওই সিভিক ভলেন্টিয়ার, আমি আধ ঘন্টা পরে কথা বলবো। এই সিভিক ভলেন্টিয়ারই একমাত্র পার্সন এই ক্রাইমের, সেই একমাত্র রেপিস্ট, সেই একমাত্র কিলার। এইটাকে দেখিয়ে আর অল আদার ক্রিমিনালসকে, এবং এই ঘটনার পেছনে যে, আমি আধ ঘন্টা পরে কথা বলছি, যে হাজার হাজার কোটি টাকা 9-6-এর যে কালো অন্ধকার জগৎটা আছে, এইটাকে লুকিয়ে রাখা, সেইখান থেকে জনগণের চোখকে সরিয়ে দেওয়া, যাতে না পাবলিক সেটা দেখতে পায়, বা কোর্ট বা সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি যেমন সেটা দেখতে পায়। এই তো এই রেপিস্ট, সিঙ্গেল রেপিস্টকে, সঞ্জয়কে সামনে রেখে সমস্ত নোংরামিগুলো করা, এই পুরো একটা ডেভিয়েটিং টেকনিক, যাতে এই পার্টির এবং প্রশাসনের এই যে হাজার হাজার কোটি টাকার যে 9-6-এর যে একটা অন্ধকার জগৎ, এইটাকে সেভ করা। আমি এবার সেইখানে লুকিয়ে আছে এই হাজার হাজার কোটি টাকা, কারণ হাসপাতালের হাজার কোটি টাকা আসে, তার কোটি কোটি টাকার ওষুধ পাচার হয়ে যায়, ডিফেক্টিভ মেডিসিন নেওয়া হয়, তারপরে বায়োডিগ্রেডেবল প্রোডাক্টসগুলোকে বাইরে বাংলাদেশে পাচার করা হয়, সেখান থেকে কোটি কোটি টাকা আসবে, সেখানে আবার ফিনিশিং হয়ে আবার রিসাইকেল করে। ডেড বডি পাচার হচ্ছে, ডাক্তারদের প্রমোশন ট্রান্সফারের সেখানে টাকা দিয়ে ব্যবস্থা, তার মেকানিজম, ছেলেদেরকে ভয় দেখানো, টাকা দেওয়া না হলে পাস করতে পারবে না, লক্ষ লক্ষ টাকার ইনকাম। ইভিন কোনো ইন্টেলিজেন্ট ছেলে, ভালো ছেলে, পড়াশোনায়
যদি ওদের দাসত্ব বৃত্তি না করে, যদি না খুব লয়াল হয়, তাকে ফেল করিয়ে দেওয়ার ভয় করা বা ফেল করিয়ে দেওয়া, তার লাইফকে ক্রিপিল করে দেওয়া, এইসব মেকান যেতে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, সেই অন্ধকার জগৎটাকে সেন্ট্রাল এজেন্সির চোখ থেকে বাইরে রাখা। এই তো কারণ এই মেয়েটি সেই অন্ধকার জগতের খবরটা পেয়ে গিয়েছিল। সেটাই হচ্ছে এই 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 প্রিন্সিপাল এবং তার যে ক্রিমিনাল গ্যাং, তাদের ভয়ের কারণ। তাই এই এই ডাক্তারকে, এই ডক্টর অভয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এবার আরেকটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, ডক্টর অভয় ক্যাম্পাসের মধ্যে খুন করতে গেলে কেন? বাইরে করতে পারত, বাইরে করাটা আরো সহজ ছিল। একটা রোডে একটা, যেমন আগে অনেক ক্ষেত্রেই রোডে একটা ও গাড়ি নিয়ে যাচ্ছে, একটা ট্রাক দিয়ে চাপা দিয়ে দিল, বা কোথাও বাজারে গেছে চাপা দিয়ে দিল একটা গাড়ি দিয়ে, এটা করতে পারত। এখানে হচ্ছে কি, এই যে সরকার, এই যে পার্টি, প্রশাসন এত এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে একটার পর একটা খুনকে চাপা দিতে। এরা মনে করেছে হোয়াট এভার উইল ডু, নান ক্যান ক্যাচ আস, নান ক্যান উইল বারি এভরিথিং। এই যে হচ্ছে একদম আনডন্টেড অ্যাটিচিউড, কেউ কিছু আমাদের করতে পারবে না, এই অ্যাটিচিউড থেকে এরকম একটা জিনিস করার সাহস, যে আমাদের কেউ ধরতে পারবে না। আর আমি ক্যাম্পাসের মধ্যে করলে একটা ভয়ঙ্কর একটা সন্ত্রাসের বাতাবরণটাকে আমি আরো বাড়াতে পারবো, যাতে কেউ আমার অথরিটিকে, আমার কাজকে না চ্যালেঞ্জ করার সাহস পায়। কাজে তো নয়, ভাষাতেও নয়, যেমন কেউ এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার, আরো সন্ত্রাসের আরো বাড়িয়ে দেওয়ার। আমার হচ্ছে এই মানসিকতা কাজ করেছে। আমি আর একটা জায়গা আজকে পড়ে, আমি আজকে ব্যাখ্যা না করে আমি আজকে থেমে যাব। আমার মনে হয় প্রশ্নগুলোর আমি উত্তর দিতে, কিছু কিছু প্রশ্ন যেগুলো আমি লিখেছিলাম সেগুলো বোধহয় আমি টাচ করেছি, দেখি। তা নাহলে একটা চিঠি পড়ে একটা আজকে আমি কোথায় যেন রাখলাম, হ্যাঁ, সঞ্জয় এলো বেআইনি 3বার বিভিন্ন মেসেজ পাঠানো হলো কেন? বডি পড়ানোর পর হাইকোর্টকে সিবি দেওয়ার পরেও ডিপার্টমেন্টে ভয়ঙ্কর হামলা করানো হলো কেন? তাড়াহুড়ো করে সেমিনার রুমের ভাঙচুর করা হলো কেন? এবার হ্যাঁ, সিবিআই এর সম্ভাব্য কেসের এই পরিণতিটা কি, আমি এই জায়গাটা একটা উত্তর দেব। আর আর এই যে সুপ্রিম কোর্ট এই কেসটা সুমোটো কেন নিল, আর এই ছাত্র আন্দোলনের শেষ পরিণতি কোথায়, আমি জবাব দেব। তার আগে আমি জবাব যদি আজকে সময় পাই দেব, আমি নাহলে পরে একদিন দেব। তার আগে একটা চিঠি একটা বয়ান একটা পড়ে শোনালে আপনারা কিছু কিছু উত্তর পেয়ে যাবেন। আমি বয়ানটা পড়ে আজকে যদি সময় পাই প্রশ্নগুলোর উত্তর দেব। হোয়াট ইজ দ্য আলটিমেট ফেট অফ দিস কেস? হোয়াট ইজ দ্য আলটিমেট of this junior doctors movement, and কোন দিকে চলেছে গতি প্রকৃতি। আমি তার আগে আমি একটা চিঠি, হ্যাঁ, এই যে চিঠিটা আপনারা লাইনে পড়ুন। মনে হচ্ছে আমাদের দাদা এক চিঠিটা লিখেছে, সেটা আমার কাছে এসছে বলেই পড়াচ্ছি। মনে হচ্ছে ভীষণভাবে কিছু ভুল পারসেপশন তৈরি হচ্ছে। কয়েকটা বিষয় মাথায় রাখা অত্যন্ত দরকার, নয়তো আমরা নিজেরাই এই আন্দোলন এবং সংশ্লিষ্ট মামলাটির অভিমুখ ঘুরিয়ে দেব। মাথা ঠান্ডা রেখে দাঁতে দাঁত চেপে এগোতে হবে। এখন ধৈর্য ধরে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে না, চলার কথাও নয়। এই মামলার ট্রায়াল পার্ট তো শুরুই হয়নি, ইনফ্যাক্ট তদন্তই শেষ হয়নি। তাহলে যারা আশা করছেন সুপ্রিম কোর্ট রায় দেবেন, তারা ভুল ভাবছেন। সিবিআইয়ের কাছে মস্ত চ্যালেঞ্জটা কোথায়? প্রথম 5 ঘন্টাই হচ্ছে এভিডেন্স নেওয়ার সব থেকে বেস্ট সময়। সেই সময়টা তো পশ্চিমবঙ্গের প্রশাসন সেগুলোকে লোপাট করেছে, এবং 4 দিন সময় পেয়ে সার্কামস্টেন্স এভিডেন্সগুলোকেও লোপাট করেছে। এখন সিবিআইয়ের কাছে একটা চ্যালেঞ্জ টু গেট দ্য এভিডেন্সেস।
কোনো মামলার ধাপগুলো সম্পর্কে একটু ধারণা রাখা দরকার, নতুবা আমাদের আন্দোলন গুলিয়ে যাবে। এখন যেটি চলছে সেটি হলো কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। মহামান্য সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে এই তদন্ত মনিটর করছে। মনিটরিং চলছে বলেই সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলছে বারে বারে। অর্থাৎ তদন্তের গতি প্রকৃতি বা বলা ভালো অগ্রগতি মহামান্য আদালত দেখছেন। যে রিপোর্ট তদন্তকারী সংস্থা মুখবন্ধ খামে পেশ করছে সেটি হাইলি কনফিডেন্সিয়াল এবং আমরা আপনার জানার কথা নয়, ইভিন এই যে অন্য কোনো ইভিন কপিল সিব্বালদের জানার কথা নয়। যে তদন্ত একটি নির্দিষ্ট অভিমুখ দেখা যাচ্ছে এবং আগামী 7 দিন পর সিবিআই নেক্সট রিপোর্ট জমা দেবে। এই ফেজে মহামান্য আদালত কি করবেন তাহলে লক্ষ্য রাখবেন তদন্তের গতির দিকে, তদন্তের আওতায় কি কি থাকছে বা থাকতে পারে সেদিকেও নজর রাখবেন। আশা করা যায় নির্দিষ্ট একটা সময়ে তদন্ত যাতে সুসম্পন্ন হয় সেদিকেও সর্বোচ্চ আদালত নজর রাখবেন। এই ফেজে মহামান্য আদালত কিছু অবজারভেশন ওরিয়েন্টেড অর্ডার দিতে পারেন বা দেবেন। রায় বিচার এইসব বিষয়গুলি এখন আসেই না। আমরা কি চাইছি? বিচার চাইছি, অর্থাৎ প্রকৃত অপরাধী শাস্তি পাক, তার মানে কনভিকশন হোক। সিবিআইকে সেক্ষেত্রে একটি ওয়াটার টাইট চার্জশিট দিতে হবে, কোর্ট গ্রাহ্য এভিডেন্স সমেত। এবার ঘটনাটির কথা আরেকবার ভাবুন ভালো করে। হিনিয়াস ক্রাইম কমপ্লেক্স ইন নেচার, তদন্ত খুব সহজ নয়, সময় একটু লাগবেই। তাহলে আগামী ধাপগুলো কি কি? তদন্ত শেষ হবে, চার্জশিট ফাইল হবে, চার্জশিটকে কে বা কারা অভিযুক্ত সেটা স্পষ্ট হবে, আদালত চার্জশিট গ্রহণ করবেন, চার্জ ফ্রেম হবে, ট্রায়াল শুরু হবে। এই ট্রায়ালের নির্দিষ্ট কিছু ফেজ থাকবে। ফাইনালি এভিডেন্স এবং আর্গুমেন্ট শেষ হলে আসবে সেই বহু প্রতীক্ষিত সময়, দ্য ভার্ডিক্ট, মামলা রায় বেরোবে। এবার প্রশ্ন, এই ট্রায়াল পার্ট অর্থাৎ বিচার সেটা কোথায় হবে? যতদূর জানি এটা তো কোনো ফার্স্ট ট্র্যাক লোয়ার কোর্টে হবে। সুতরাং ফেসবুকে যারা লিখে যাচ্ছেন তারিখ পে তারিখ সেটিং ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু একদিক থেকে মামলাটির ক্ষতি করছেন। আইন বিচার ব্যবস্থা সম্পর্কে ফান্ডামেন্টাল ফ্যাক্টরস না জেনে আন্দোলন করলে কিন্তু আখেরে আন্দোলনেরই ক্ষতি হবে। তাহলে এখন কি হবে? ধৈর্য ধরতেই হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দেখতে হবে তদন্ত কী হবে এবং কবে শেষ হয়। মনে রাখতে হবে ট্যাম্পারিং অব এভিডেন্স প্রমাণ করতে পারাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স। জাস্টিস হারেড ইজ জাস্টিস বারেড, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই দুটোই কিন্তু মূলত সত্যি। এখানেই কনফিউশন, তাড়াহুড়ো হচ্ছে নাকি দীর্ঘসূত্রতা, সেটা আমরা বুঝবো কি করে? সেটা বুঝতে হবে ভলিউম অ্যান্ড নেচার অব দ্য কেস অনুধাবন করে। কি জাতীয় অপরাধ হয়েছে, হোস্টিলিটি কতটা, তদন্ত টাইম ফ্রেম অনুসারে চার্জশিট কীরকম হলো, সাক্ষ্য প্রমাণ পর্ব কতটা, এই সব কিছুর উপর নির্ভর করবে চূড়ান্ত পরিণতি। আমাদের মাথা ঠান্ডা রেখে নিজেদের বোধবুদ্ধি কাজে লাগিয়ে বিচার করতে হবে যে ঠিক কতটা ধৈর্য আমাদের ধরা উচিত। তিলোত্তমা চলে গিয়ে প্রমাণ করেছে যে সে যায়নি। অধৈর্য হয়ে বিভ্রান্ত হয়ে বেশি কিছু জিনিস না বুঝে ফেসবুক বিপ্লব ফাঁদে পা দিলে তিলোত্তমা বিচার পাবে না। এই গণজাগরণকে বাঁচিয়ে রাখতে হবে সংবিধান মেনে গণতান্ত্রিক উপায়ে। গত কয়েকদিন ধরে ফেসবুকে প্রচুর পোস্ট দেখেছি, আমার অনেক পরিচিতরাও করেছেন, তাতে সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতিকেও আক্রমণ করা হচ্ছে। এগুলো থেকে বিরত থাকুন, নইলে আপনার অজান্তেই বিপদ হতে পারে। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন যাই করা হবে সেটা সংবিধানকে মর্যাদা দিয়েই করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু বড় ভয়ানক জায়গা। পরিবেশে বলি, পৃথিবীর ইতিহাস হলো মানুষের জাস্টিস চাওয়ার এবং পাওয়ার লড়াইয়ের ইতিহাস। সেই ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। এবার এখানে আমি একটু অ্যাড করি, আমি যতটুকু লিগ্যাল প্রসেস জানি, বিশেষত ক্রিমিনাল কেসগুলোতে সবথেকে বড় মুশকিল, এই কেসে কি মুশকিল হয়েছে,
প্রথম 5 ঘন্টা সিবিআই পেলে অনেকটা কাজে গিয়ে যেত। শুধু 5 দিন নয়, 4 ঘন্টা 4x24 স্টেট মেকানিজম সমস্ত ডিরেক্ট এবং এভিডেন্স নষ্ট করেছে। এবং একটু বোঝার চেষ্টা করুন হাউ ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য এভিডেন্সেস। আর একটা সিবিআইয়ের আরেকটা প্রবলেমটা কোথায়, সিবিআইয়ের ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব কোনো জেল নেই, জেল কাস্টডি নেই। আবার কথাটা শুনুন, পশ্চিম বাংলায় সিবিআইয়ের নিজস্ব কোনো জেল কাস্টডি নেই। তাকে কাউকে রাখতে গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কন্ট্রোলেই কোনো জেলে রাখতে হবে, আর সেইখানে তাকে রেখে ইনভেস্টিগেশন সিবিআই খুব সাকসেসফুল করতে পারে না। আবার একটা মুশকিল দেখুন, সিবিআই যদি নিজে ডাইরেক্টলি তার কাস্টডিতে নেয়, কি একটা হয়েছিল ঘটনা মনে আছে? এই যে বীরভূম জেলায় সিবিআই তার নিজে একটা ভাঙাচোরা ঘরে একটা ছোট কাস্টডি করে সেখানে একজনকে জেলে রেখেছিল সিবিআই কাস্টডিতে। কি করলো, ওয়েস্ট বেঙ্গলের কিছু নটোরিয়াস পারসন হেল্প বাই বেঙ্গল পুলিশ সেই লোকটাকে খুন করিয়ে দিল। খুন করিয়ে দিয়ে পুরো সিবিআইয়ের উপর দোষ চাপিয়ে দিল যে সিবিআইয়ের লোকই লোকটাকে খুন করিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা! এই অবস্থায় সিবিআই একটা লোককে অ্যারেস্ট করে বেঙ্গলে কোথাও রাখতে ভয় পায়। কারণ দেখেছেন আপনারা, সিবিআই যখন কাউকে অ্যারেস্ট করে যখন ইন্টারোগেট করতে কীভাবে হামলা হয়, হাজারে হাজারে লোক গিয়ে হামলা করে, কোনো লোকাল প্রোটেকশন পায় না। জাজেরাও সিপিএমের যুগেরা হাইকোর্টের জাজেরাই থ্রেটেন্ড হতো। সিপিএমের যে জাজকে পছন্দ হতো না, যার জাজমেন্ট পছন্দ হতো না, তাকে কিভাবে অ্যাটাক করতো, হেকেল করতো। এই যেমন হতো তাই কালকে দেখেছেন ডায়মন্ড হারবারে তৃণমূলের পছন্দের মতো পস্কো কেসে জাজমেন্ট হয়নি। পস্কোর জাজ ডায়মন্ড হারবার কোর্টে যেহেতু প্রসেস না মেনে পস্কো কেটে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে বেল দিয়ে দিয়েছে। তাদের ঘরে গুন্ডা পাঠিয়েছে। পস্কো কেসে ডায়মন্ড হারবার জাজেদের ঘরে কোয়ার্টার্সে গুন্ডা পাঠিয়েছে, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে, গুন্ডা পাঠিয়েছে খুন করার জন্য। দিস ইজ গোয়িং অন। এই সিচুয়েশনে আর একটা জিনিস, বেঙ্গল পুলিশ কোনো একটা লোককে অ্যারেস্ট করে তাকে মারধর করে কিছু এভিডেন্স নিয়ে নেয়, কিছু কথা বলিয়ে নেয়, কিন্তু সিবিআইয়ের যে মোড অফ কন্ট্যাক্টস, যে মোড অফ ইন্টারোগেশন, সেখানে কোনো রকম ফিজিক্যালি হার্ট করার কোনো স্কোপ নেই। ওরা হাজারবার চেষ্টা করে জেন্টল ওয়েতে, উইথাউট ফিজিক্যাল এনি ভায়োলেন্স, তারা তথ্য আদায় করতে। ওদের লেভেলটা অত্যন্ত সফিস্টিকেটেড। ওরা ইভিন একটা জিনিস, ওরা ডাইরেক্টলি ওরা হয়তো প্রিন্সিপালের কাছ থেকে তার ফোনটা নেয়নি, বা ডাইরেক্টলি এই প্রিন্সিপালের ড্রাইভারের ফোন নেয়নি, কিন্তু ওরা অন্যভাবে একদম ওদের ফোন চার্ট নিয়ে নিয়েছে। ইভিন ওদের সেই ক্ষমতা আছে, ইভিন পুলিশ কমিশনার বা ওসি, থানার ওসি বা ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রাল, তাদের কি ফোনাফোনি হয়েছে সেটা ওরা একদম সেন্ট্রাল কোর্ট থেকে ওরা দে ক্যান টেক আউট দ্য ফোন চার্ট। কিন্তু চট করে এদেরকে নিয়ে নেওয়া সিবিআই কাস্টডিতে, এটা নেওয়াটা রাখবে কোথায়? ওদের পক্ষে সেফ তিহার জেল, কিন্তু সেই তিহার নিতে গেলে তো অনেকগুলো কোর্টের পারমিশন লাগবে, সে পারমিশন পাওয়াটাও সিবিআইয়ের পক্ষে সম্ভব নয়। আরেকটা জিনিস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যখন, এই জায়গাটাই আমার বক্তব্য, যখন ইভিন সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে যে ডাইরেক্টলি কারা রেপ অ্যান্ড কিল করেছে, এই জায়গায় এভিডেন্স লোপাট হয়েছে, কিন্তু কারা কারা এই এভিডেন্সগুলো লোপাট করছে এইটা তো সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে। ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, পুলিশ কমিশনার, মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি জড়িয়ে আছে। প্রিন্সিপাল, অনলি প্রিন্সিপাল অ্যারেস্টেড, তাও প্রিন্সিপাল অ্যারেস্টেড নট ইন দ্য কিলিং রেপ অ্যান্ড মার্ডার কেস অফ ডক্টর অভয়া, তাকে ধরা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে যে কোটি কোটি টাকা নয় হয়েছে সেইখানে ইকোনমি। কারণ এই যে মার্ডারটা হয়েছে, মূল কারণটা হচ্ছে ফিনান্সিয়াল, টাকা 9-6 ব্যাপারটা, এই যে কোটি কোটি টাকা 9-6 চুরি, এই চুরি করাটাকে লুকোনোর জন্যই ডক্টর অভয়কে খুন করা হয়েছে। অর্থাৎ মেইন জায়গাটা হচ্ছে
করাপশন, ফিনান্সিয়াল করাপশন, এই ফিনান্সিয়াল করাপশনটা ডক্টর অভয়রা দেখতে পেয়েছিল, সেই জন্যই তাকে খুন করা হয়েছে। তারা এই অ্যাঙ্গেল থেকে ধরেছে তাকে, এইখান থেকে তারা এক্সপ্লোর করছে। যেটা আমরা, যেটা সার্জেনরা যেটা করি, আমরা সার্জেনরা যখন বুকের মধ্যে, চেস্টের মধ্যে, বা হেড ব্রেনের মধ্যে, বা অ্যাবডোমেনে, বা কোথাও বডিতে একটা বড় কমপ্লেক্স যখন টিউমার দেখি, টিউমারটা জানি আমরা কমপ্লেক্স, তখন আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে এগোতে পারবো না। আমরা এই কোনখানটা ডিসেকশনটা ইজি, উই স্টার্ট ফ্রম দেয়ার, দেন গ্র্যাজুয়ালি প্রসিড টুয়ার্ডস দ্য ডিফিকাল্ট এরিয়া, তখন ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। দেন আলটিমেটলি উই ক্যান রিমুভ দ্য হোল টিউমার। এক্ষেত্রে ওরা ইকোনমিক ফ্রন্টের এভিডেন্সকে ধ্বংস করা খুব সহজ নয়। ডিরেক্টলি রেপ অ্যান্ড কিলিংয়ের এভিডেন্স ধ্বংস করে ফেলেছে সাকসেসফুলি, ওকে, বাট ফিনান্সিয়াল করাপশনের এই জায়গাটা সব এভিডেন্স এত সহজে ধ্বংস করা যায় না। সেইখানটা সিবিআই এবার ইডি নামবে, এখানে ধরবে, আস্তে আস্তে এগোচ্ছে ওরা। এদের কাছে এই ডিফিকাল্টিগুলো আছে, ওরা চট করে কাউকে ধরে, কাউকে একটা অ্যারেস্ট করলো, তাকে যদি কোর্ট বেল দিয়ে দেয়, এটা খুব অপমানকর। বরং যেটা উচিত ছিল যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ নট সাসপেন্ডেড these suspected high officers in the police system, those who are involved in this destruction of evidences. এবং এই জায়গাতেই প্রশ্ন, সুপ্রিম কোর্ট কেন এই জায়গাটা কিছু বলছে না যে সিবিআই তুমি ফর ইনভেস্টিগেশন ইন্টারেস্ট, অ্যারেস্ট হয় দুটো কারণে, একটা হচ্ছে ফর ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে আফটার কনভিকশন। ক্লিয়ার? ওয়ান অ্যারেস্ট ইজ ফর ইনভেস্টিগেশন, তাকে তখন আমরা কনভিক্টেড বলছি না, অ্যাকিউজড, সাসপেক্টেড, অ্যাকিউজড, মেবি অ্যারেস্টেড অর সাসপেন্ডেড। তুমি একটা লোককে ইন চেয়ার রেখে তার কাজকে তুমি কি করে ইন্টারোগেট করবে? ভেরি মাইটি পারসনস, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল অ্যান্ড পুলিশ কমিশনার, ভেরি মাইটি পারসনস, তাদেরকে ইন চেয়ার রেখে দিস ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন চলা সম্ভব নয়। এটা সুপ্রিম কোর্টের বলা উচিত ছিল, সাসপেন্ড দেম, অর সিবিআইকে বলতো ইন্টারোগেট দেম, তা কিন্তু বলেনি। আমি এই জায়গাটাই বলছি, আমি বলছি না সুপ্রিম কোর্টে তুমি এদেরকে এখনই কনভিক্ট বলো, সম্ভব নয়, বাট দিস ডিরেকশন শুড হ্যাভ কাম ফ্রম দ্য সুপ্রিম কোর্ট। এত বড় ক্রাইমের পরে বাংলার এবং ভারতবর্ষের গোটা পৃথিবীর ডক্টরস কমিউনিটিকে, সাধারণ মানুষকে কনসোল করার জন্য যদি এই কথা বলতে পারতো সুপ্রিম কোর্ট, এই সাসপেক্টেড লোকেদের সাসপেন্ড করো, ইন্টারোগেট করো, সেই অধিকারটাও দেয়নি, সেই কথাটাও বলেনি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কাউকে সাসপেন্ড করেনি। এইখানেই জনগণের এবং ডক্টরস কমিউনিটির সন্দেহ। হোয়ার ইজ দ্য, কোথায় সদিচ্ছা? কোথায় সদিচ্ছা? কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে? নেই। সদিচ্ছা কি সুপ্রিম কোর্টের আছে, সিজিআই এর? সেখানেও সন্দেহ। তুমি ডিরেকশনটা দিচ্ছ না, কারণ আমি সিবিআই অ্যারেস্ট করিয়ে দিলাম, তুমি কালকে বেল দিয়ে দিলে, জিনিসটা হাস্যকর হয়ে গেল, হাস্যকর হয়ে গেল। এই জায়গাটাই বক্তব্য। অ্যারেস্ট হবে দুটো কারণে, একটা ইনিশিয়াল পার্টে ফর ইনভেস্টিগেশন, সাসপেনশন অ্যান্ড অ্যারেস্ট, অর বোথ, অ্যাটলিস্ট সাসপেনশন ফর ইনভেস্টিগেশন, তা কিন্তু কেউ করেনি, না স্টেট গভর্নমেন্ট না সুপ্রিম কোর্ট। এবং আরেকটা অ্যারেস্ট হয় তার পানিশমেন্টের জন্য, আফটার কনভিকশন। আমি আশা করি কিছু কথা আজকে বলতে পেরেছি। আমি দেখি আজকে কিছু প্রশ্ন থাকলে আমি কিছু কিছু, এবং একটা জিনিস, এই যে আমি আবার ওই জায়গাটা বলছি, ওই সিভিক ভলেন্টিয়ারের টিস্যু স্যাম্পলিং ম্যাচ করে গেছে, ওই নাকি একমাত্র ক্রাইমের, একমাত্র রেপিস্ট, একমাত্র কিলার। দিস স্টোরি ইজ ভেরি planfully planted to deviate the people's attention of the CBI, very planfully। এবং এমনও হতে পারে এই সিভিক ভলেন্টিয়ারের সিমেন্টটাকে ওই ডেড বডির যৌনাঙ্গে প্রবেশ করানো হয়েছে, তারপরে এই স্যাম্পল এখানে দুটো স্যাম্পলকে ম্যাচ করে দেওয়া হয়েছে, ন্যাচারালি ম্যাচ করে গেছে, বা ওর সিভিক ভলেন্টিয়ারের বডি সারফেসের সেলস ডেড বডিতে সারফেসে দেওয়া হয়েছে, সেখান থেকে স্যাম্পলিং দেওয়া হয়েছে।
কারণ স্যাম্পেল যে নিয়েছে ছেলেটাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। এইখানে একটা মস্ত বড় একটা ধাঁধা, একটা আইনের ফাঁক রাখা হয়েছে, যেখানে আলটিমেটলি কয়েক বছর পরে এই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচিয়ে দেওয়া হবে। টেকনিক্যাল পয়েন্ট আমি বোঝাতে পারলাম? শুভরাত্রি। আমি লোক পিজির লোক ক্যাম্পাসে ঢুকে গেছে, প্রত্যেকে ইন্টেলিজেন্ট। ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, পুলিশ কমিশনার সারা রাত্রি কথা বলেছে এর সঙ্গে, উইথ দ্য চিফ মিনিস্টার। যথেষ্ট ইন্টেলিজেন্ট, যথেষ্ট ইন্টেলিজেন্ট। এবং পোস্টমর্টম রিপোর্টের মধ্যে প্রচুর ফাঁক রেখে দিয়েছে, যে ফাঁক দিয়ে বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট যথেষ্ট সুযোগ করে দেওয়া আছে। পুরো ব্যাপারটাকে অত্যন্ত অত্যন্ত ফাঁক ফোকর রেখে গেছে। এটা 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 চারটেখানি নাকি মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে থেকে এতগুলো কাজ করা, এতগুলো প্রমাণ লোপাট করা চারটেখানি কথা নয়। দে আর অ্যাজ এ ক্রিমিনাল দে আর সাকসেসফুল, ভেরি ওয়েল ডান। অনেক ভালো কাজ, অনেক কাজ, ভালো কাজ করেছে, অনেক লোককে বাঁচাবার চেষ্টা। এর আগে অনেক খুন করেছে। হ্যাঁ, বলতে ওভার কনফিডেন্স হয়ে গেছিল। ওভার কনফিডেন্স হয়ে, যেটা হয় এনি ক্রিমিনাল যখন ওভার কনফিডেন্ট হয়, ওই ওভার কনফিডেন্স থেকে অ্যারোগেন্স আসে, অ্যারোগেন্স থেকে আসে কমন সেন্সের ব্লান্টিং। এই কমন সেন্স ব্লান্ট হয়ে গেলে তখন সে ভুল করতে শুরু করে, তাই হয়েছে। কঙ্কনা, আমি কিছু কথা বললাম লিগ্যাল পয়েন্টসে। শুভরাত্রি।